নমস্কার বন্ধুরা, চলশিক ইউটিউব চ্যানেলে আপনাদের আবার সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব অর্থনীতির প্রকারভেদ নিয়ে। কি কি টাইপসের অর্থনীতি হয়, অর্থনৈতিক তত্ত্বের কি কি ভাগ। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে অর্থনীতি কি, অর্থনীতির সংজ্ঞা কি, অর্থনীতির অর্থ কি, আর অর্থনীতির আবিষ্কর্তা কি। এই তিনটে জিনিস নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আলোচনা করব অর্থনীতির প্রকারভেদ নিয়ে। ঠিক আছে, আসুন তাহলে আলোচনা করা যাক। অর্থনীতিকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিগত অর্থনীতি, দুই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতি। এবার আজকে আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো কথার অর্থ কি, মাইক্রো ইকোনমিক্স কি, পুরো মাইক্রো ইকোনমিক্স নিয়ে আজ আমরা জানবো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। আসুন জানা যাক। ইংরেজি মাইক্রো কথাটির অর্থ হচ্ছে গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র, এবং এটি মাইক্রোস থেকে এসেছে। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিগত অর্থনীতি সম্বন্ধে এবার পুরো জিনিসটা কি, মাইক্রো ইকোনমিক্স কি, সেটা সম্বন্ধে আজ আরেকটু আলোচনা করা যাক। ব্যষ্টিগত অর্থনীতি বলতে বা মাইক্রো ইকোনমিক্স বলতে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান, কোনো নির্দিষ্ট পরিবার, এদের আচরণ বা সিদ্ধান্ত গ্রহণকে বুঝে থাকি। অর্থাৎ একটা জিনিস ভাবুন যে এই সমস্ত ব্যক্তি কোন একটা পার্টিকুলার কোনো, সেটা ব্যক্তি হতে পারে, কোনো সংস্থা হতে বা প্রতিষ্ঠান হতে পারে, কোনো পরিবার হতে পারে, এদের যে আচরণ, এদের যে সিদ্ধান্ত গ্রহণ, এটাকেই বলা হচ্ছে ব্যষ্টিগত অর্থনীতি। এটাকে আরেকটু আমি ইলাবোরেট করছি, আরেকটু আমি বিস্তারিত বলছি। যেমন আমাদের এই যে ভারতবর্ষ তো 140 কোটি জনসংখ্যা ভারতবর্ষে আছে। তো এই যে এতগুলো মানুষ, এত সমস্ত যে মানুষ, সেই সমস্ত মানুষের বা সেই সমস্ত এতগুলো মানুষের কে নিয়ে দেশটা গড়ে উঠেছে। তো এই এতগুলো মানুষ, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ আছে, তাদের আচরণ আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু, প্রত্যেকটা মানুষই কিন্তু বিভিন্ন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে বিভিন্ন বিষয়ে। কোনো দ্রব্য সামগ্রী বিষয়ে তারা প্রত্যেকেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সেটা কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো জিনিস নিয়ে তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবার এই যে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্ত গ্রহণটা কি কি বিষয় নিয়ে করে থাকে তারা, মানে কোনো প্রোডাক্টের কি নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে, সেই প্রোডাক্টের উৎপাদন কতটা হবে, সেই প্রোডাক্টের দাম কতটা হবে, সেই প্রোডাক্টের চাহিদা কতটা হবে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু এই সমস্ত যত আমরা আছি ভারতবর্ষে, যত ব্যক্তি আছে, তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে, তো এই যে সিদ্ধান্ত গ্রহণটা ওই সমস্ত ব্যক্তিদের কিন্তু আচরণের দ্বারাই জানা যায়, যে তাদের আচরণের দ্বারাই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, এটা সিদ্ধান্ত গ্রহণ করছে, বা তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রসেসটা তাদের আচরণের দ্বারা জানা যায়। এবার এই যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রসেসটা, যেটা আচরণের দ্বারা জানতে পারি, সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, একটা ব্যবসাদারকে মানে উদাহরণ দিয়ে আমি জিনিসটা আরো বোঝাচ্ছি। আসুন তাহলে জানা যায়। ধরুন রবি নামক এক ব্যক্তি হাওড়াতে তার একটি ছোট খাবারের দোকান চালায় বা দোকান আছে, যেখানে তিনি সিঙ্গারা বিক্রি করেন, এবং একটা সিঙ্গারা তিনি দাম রেখেছেন 15 টাকা করে। কিন্তু প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় তিনি সেই সিঙ্গারার দামটা কমিয়ে 12 টাকায় করলেন। এই যে 12 টাকা করলেন, কেন করলেন না, যাতে বেশি সংখ্যক কাস্টমার বা আপনার ক্রেতা আকৃষ্ট হয়। এক্ষেত্রে ব্যষ্টিগত অর্থনীতির ধারণাটা কি, এটা আপনাকে বুঝতে হবে যে এই ছোট্ট জিনিসটার মধ্যে কিন্তু একটা ব্যষ্টিগত অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স কিন্তু লুকিয়ে আছে। সেটা কি, ভালো করে মন দিয়ে ভাবুন। এই যে দামটা কমালো, 15 টাকা থেকে কমিয়ে 12 টাকা করলো, সেক্ষেত্রে কি হবে না, বেশি মানুষ কিনতে শুরু করবে, আরো বেশি কাস্টমার আসবে, ফলে কি হবে, চাহিদা বৃদ্ধি পাবে এবং যোগানও বেড়ে যাবে।
সেক্ষেত্রে কি হলো, রবির কিন্তু দোকানের কাস্টমার বেড়ে গেল, চাহিদা বেড়ে গেল এবং যোগানও বেড়ে গেল। এটা গেল 1 নম্বর একটা পার্ট, যে তার যে দোকানটা যে মানে খুলেছে, সে যে একটা প্রোডাক্ট বিক্রি করছে এবং সেই প্রোডাক্টটা যে বিক্রি যে সেই প্রোডাক্টটা যেটা দাম, সেই দামটা একটা দাম ছিল, সেই দামটা থেকে কমিয়ে যে কমালো, এই যে 15 টাকা থেকে দামটা কমালো, সেক্ষেত্রে তার চাহিদা এবং যোগানে কি এফেক্ট পড়লো সেটা আমি বললাম। এবার বলবো চাহিদা স্থিতিস্থাপকতা। চাহিদা স্থিতিস্থাপকতা জিনিসটা কি না, রবি তো শুধু দোকানে সিঙ্গারাই বিক্রি করে না, ও কিন্তু পকোড়াও রেখেছে, কচুরিও রেখেছে। তাহলে কি, একটা দোকানে আপনি একই রকম প্রোডাক্ট রাখতে পারবেন না, তার সাথে আপনাকে ভ্যারাইটিস রাখতে হবে। তার ফলে কি হচ্ছে, যদি আপনার ভ্যারাইটিস প্রোডাক্ট থাকে, আপনি যদি দামটা কমিয়ে দেন, তাহলেও আপনার কিন্তু লাভ হবে। এটাই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। এইটাকেই বলা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাজার প্রতিযোগিতা। বাজার প্রতিযোগিতা কিরকম না, যেহেতু রবি দেখছে লাভবান হচ্ছে, ওর দেখা দেখি আরো যারা মার্কেটে আসে, ওর মানে প্রতিদ্বন্দ্বক যেটাকে বলা হয় বা কম্পিটিটর বলা হয় যাকে, তো তারাও কিন্তু দাম কমানো শুরু করে, যার ফলে মূল্য প্রতিযোগিতা তৈরি হলো। এটা হচ্ছে মূল্য প্রতিযোগিতা বা বাজার প্রতিযোগিতা। মানে বাজারে আপনি সেই জিনিসটা করছেন, বা রবির উদাহরণ দেওয়া হয়েছে। তো রবি যেহেতু দাম কমিয়ে দিয়েছে, দাম কমিয়ে দেওয়ার সত্ত্বেও দেখছে আমার ইনকাম ভালো হচ্ছে এবং আমি প্রফিটেবল, আমি লাভবান, সেক্ষেত্রে তার দেখা দেখি তো আরো যারা কম্পিটিটর আছে মার্কেটে, তারাও তো সেম জিনিসটা করবে। এক্ষেত্রে কি হবে, বাজার প্রতিযোগিতা বেড়ে যাবে। তাহলে এর থেকে আমরা জিনিসটা কি বুঝলাম, এই যে 3টে যে আমি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এক হচ্ছে চাহিদা ও যোগান কি ইফেক্ট পড়লো দাম কমার ফলে, দাম কমার ফলে চাহিদা স্থিতিস্থাপকতা কি হলো, আর দাম কমার ফলে বাজার প্রতিযোগিতা কি হলো। এই যে 3টে পার্ট, এটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে, এই কনসেপ্টটা কিন্তু মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে, অন্তর্ভুক্ত। এখান থেকে আমরা কি বুঝলাম, যে রবি যখন 15 টাকা করে দাম রেখেছিল সিঙ্গারার, সে 100টা সিঙ্গারা পার ডে বিক্রি করত। তাহলে তার পার ডে ইনকাম কত ছিল, 1500 টাকা। তাহলে যখন সে দামটা কমিয়ে দিল, তাহলে দামটা কমিয়ে দিয়ে দেখুন, দামটা যখন কমিয়ে দিল, তার সত্ত্বেও কিন্তু আগে যে যত টাকা কামাতো তার থেকে কিন্তু বেশি টাকা সে কামাবে। কিভাবে কামাবে, সে কি করলো, দামটাকে কমিয়ে দিল, 15 টাকার জায়গায় 12 টাকা, 3 টাকা কমিয়ে দিল, এবং সে কোয়ান্টিটিটাকে বাড়িয়ে দিল। সে আগে 100টা বিক্রি করতে, এখন 150টা বিক্রি করছে। তাহলে তার পার ডে ইনকাম কত, পার ডে ইনকাম হচ্ছে, দৈনিক আয় হচ্ছে 150 ইন্টু 12 সমান 1800 টাকা। তাহলে অর্থাৎ আমরা কি বুঝলাম, যে কম দামে বিক্রি করে মোটাই বৃদ্ধি করা যায়। তাহলে এটাই হচ্ছে, এটা জিনিসটা কি, তাহলে প্রথমে চলে আসি। এই যে প্রথমে আমি বললাম যে কোনো একটি ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি, বা সেটা পরিবার হতে পারে বা কোনো প্রতিষ্ঠান হতে পারে, তার যে আচরণ ও সিদ্ধান্ত গ্রহণকে আমরা বুঝে থাকি মাইক্রো ইকোনমিক্স বলতে। তাহলে এখানে কি সিদ্ধান্ত গ্রহণ, কি আচরণ বুঝলেন না, রবি একটা বিজনেস শুরু করলো, সেই বিজনেসটা কি, খাবারের বিজনেস, সিঙ্গারা বিক্রি করতো, সিঙ্গারার দাম এত টাকা ছিল, সে সিঙ্গারার দামটাকে কমিয়ে এত টাকা দিল। তাহলে কেন করলো, কারণ বাজারে যাতে আরো বেশি কাস্টমার আসে, ঠিক আছে, সেই জন্য কাস্টমারকে টানার জন্য সে কিন্তু দামটাকে কমতে। তাহলে এটা একটা তার সিদ্ধান্ত গ্রহণ, এটা তার একটা আচরণকে এখানে রিফ্লেকশন দিল, যে সে কিরকম একটা বিজনেসের প্রতি তার দৃষ্টিভঙ্গি কি, তার আচরণ কি, তার সিদ্ধান্ত গ্রহণ কি, কিভাবে সে কাস্টমারকে এনে নিজে লাভবান হবে দাম কমানো সত্ত্বেও। এটাই হচ্ছে ব্যক্তিগত বা মাইক্রো ইকোনমিক্স। তো আশা করি জিনিসটা পুরোপুরি বোঝা গেছে আপনাদের কাছে, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো পয়েন্ট ধরুন বুঝতে পারলেন না, বা কোনো জায়গাটা আমরা বুঝতে অসুবিধা হলো, কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।